দেশের রাজনীতির নানা রকম ঘটনা এখন আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা দেখছি একদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন, তারা নানা বিষয় নিয়ে কথা বলছেন। শাসনতান্ত্রিক কি পরিবর্তন করা যায়, নির্বাচন ব্যবস্থার কি পরিবর্তন করা যায়, এবং দেশের জন্য কি কি পরিবর্তন আনা যায়, সংবিধানে কি পরিবর্তন করা যায়, এগুলো নিয়ে আলোচনা করছেন। আবার অন্যদিকে দেখছি একই সময়ে কয়েকটা রাজনৈতিক দল তাদের কিছু দাবির জন্য, কিছু শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য তারা রাজপথে আন্দোলন করছেন। এই আন্দোলন তারা কার কার জন্য করছেন, মানে কার কাছে তাদের দাবিটা পেশ করছেন, এটা আমাদের মতো সাধারণ মানুষ অনেক সময় ক্লিয়ার করতে পারে না। এটা কি সরকারের কাছে দাবি করছেন? সরকার কি দাবি পূরণে সক্ষম? এটা কি অন্য কোনো বিরোধী দলের উপর চাপ প্রয়োগের জন্য করছেন? সেই বিরোধী দলের হাতে কি সবকিছু রয়ে গেছে? যদি সরকারের কাছে দাবি প্রয়োগ করেন, তাহলে সরকার প্রধানের সঙ্গে তো আবার এই রাজনৈতিক দলেরই একজন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজকে। সেখানে প্রায় লম্বা একটা ভ্রমণ, সেখানেও একদিন আলোচনা হতে পারে। তো আলোচনা রেখে রাজপথে কেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক জনাব AKM মতিনুর রহমান। জনাব ডক্টর মতিনুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছি। প্রফেসর রহমান, আমি প্রথমে যে প্রশ্নটা করছি, যদিও আপনি নিজে রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই এই সমস্ত বিষয় আপনি খেয়াল করেন, এবং রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবেও আপনার কাছে কি এই প্রশ্নগুলি এসেছে কিনা, যে কেন রাজপথের আন্দোলনটা কেন? আমরা সাধারণ মানুষ কিন্তু রাজপথের আন্দোলনকে মাঝে মাঝে ভয় পাই, এবং এগুলি নাগরিক সমস্যারও তৈরি করে। এখন এই আন্দোলন কেন্দ্র থেকে যে একদম বিভাগীয় পর্যায়ে চলে যাচ্ছে, এরপরে নাকি সেটা উপজেলা পর্যায়ে যাবে। তো আপনি কি মনে করেন এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোনো ঘটনা? এবং তাদের দাবিটা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, এই দাবি কি এভাবে পূরণ হওয়া সম্ভব, নাকি এই প্র্যাকটিসটা আমাদের জন্য ভালো? ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে, এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আপনার প্রতি আপনাকে অভিনন্দন। আপনি যে প্রশ্নটা আমার উপরে আমাকে করেছেন, এই প্রশ্নটা শুধু আপনার মনে বা আমার মনে নয়, এটা আমি বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। তো এই প্রসঙ্গে আমার কয়েকটি অবজারভেশন আছে, আমার একজন নাগরিক হিসেবে এবং রাজনীতির একজন ছাত্র হিসেবে। প্রথমত, আপনি জানেন যে 5 অগস্টের পরে বাংলাদেশের 5 অগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ হয়েছে, এবং সেটি নিঃসন্দেহে জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 5 তারিখের পর আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে, এবং সেই সরকার আর তার সফলতার কিছু জায়গা থাকলেও ব্যর্থতার জায়গাও রয়েছে। এর এর পেছনে কারণ আমি যেটা মনে করি সেটি হচ্ছে, যেহেতু এই সরকারটি জনসমর্থিত একটি সরকার এবং এটি রাজনৈতিক সরকার নয়, সংগতকরণের রাজনৈতিক আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে কালচার, সেটি হচ্ছে রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এক ধরনের সরকার যেটি জনগণের উপর অনেক সময় দমন নিপীড়ন এই কার্যক্রমগুলো বিগত দিনে চলেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মূলত সকল রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট হয়েই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত হয়েছে এবং সেটি পরিচালনা করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লাইমলাইটে যারা ছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী মূলত এই সরকারটি পরিচালিত হয়। এখন আপনি দেখেন যে আজকে যে ইস্যুটাকে কেন্দ্র করে আন্দোলন, বিশেষ করে মাঠে, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে 5 তারিখের পর, বিশেষ করে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আর কিছুদিন হয়তো স্বাভাবিক একটা পর্যায়ে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের টানাপোড়েন হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রাজনৈতিক ইডিওলজিকে কেন্দ্র করে তার অবস্থান থেকে কিন্তু সেটি প্রচারণা এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা, অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশন। এখানে মূলত বড় দাগে 6টি কমিশন হচ্ছে, এবং সেই 6টি কমিশন বিগত প্রায় 2 মাস ধরে সকল রাজনৈতিক দলকে নিয়ে তারা কিন্তু একটি দফায় দফায় মিটিং করেছে এবং অনেকগুলো বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে। এখানে বিশেষ করে যে কয়েকটি বিষয় নিয়ে আজকে মাঠে অপরাপর কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে 8টি, এবং 8টার মধ্যে আমরা যে লক্ষ্য করলাম যে 3টি দল সেখানে অংশগ্রহণ করে নাই, 5টি, এবং মাঠে প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন তাহলে 2টি রাজনৈতিক দল। একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী,
জামাত ইসলামী বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে ইসলামী আন্দোলন। তাদের দাবি মূলত 5টি প্রকাশ করেছে এবং এই 5টির ভিতরে উল্লেখযোগ্য আপনার যেটি আমি দেখেছি যে লক্ষণীয়, জুলাই সনদ, যেটি আইনি ভিত্তি প্রদান করা, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তাদের একটা দাবি। আরেকটি হচ্ছে আপনার পিআর পদ্ধতি, যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এবং এই পিআর পদ্ধতি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা শুরুতেই করেছেন যথার্থই, যে এই দাবিটা আসলে কার কাছে। আমি যদি আমার নিজের কাছে প্রশ্ন, এই দাবিটা আসলে কার কাছে করা হচ্ছে? সরকারের কাছে, ধরে নিলাম সরকারের কাছে, কিন্তু সরকারের অংশী তো যারা আন্দোলন করছে তারা তো নিজেরাই সরকারের অংশী। তো সুতরাং আপনি সরকারের অংশী, আবার সরকারের ঐক্যমত কমিশনে আপনি আলোচনা করছেন এবং সেখানে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, এবং যে ইস্যুটাকে কেন্দ্র করে যুক্তিগুলো উপস্থাপন করা হচ্ছে সেটি আসলে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু প্রাসঙ্গিক এবং কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং সেখানে সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ না করে এই বিষয়টি নিয়ে, নিঃসন্দেহে আমি মনে করি সেটি সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এখানে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন, রাজনৈতিক দল যেগুলো মাঠে পর্যায়ে রাজনীতি, অর্থাৎ বিভাগ থেকে শুরু করে জেলা এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে, এটির 2 থেকে 3টা উদ্দেশ্য থাকতে পারে আমার ব্যক্তিগত ধারণা। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এটি বড় রাজনৈতিক দল হিসেবে যেটি বিবেচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যেহেতু এই পিআর পদ্ধতির সাথে একমত পোষণ করেনি, তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, এটি আমার কাছে মনে হয় নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আন্দোলনটাকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তারা এই রাজনৈতিক দলগুলো তাদের এই আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক প্রচারণা, যেটি একেবারে তৃণমূল পর্যায়ে তারা এটিকে প্রচার করতে চায়। 3 নম্বর আরেকটি কারণ, যেটি রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই আপনি জানেন যে আওয়ামী লীগকে তার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং সেই সাথে আওয়ামী লীগের যারা দোসর হিসেবে বিবেচিত জাতীয় পার্টি এবং 14 দল, তাদেরকেও নিষিদ্ধ করার বিষয়টি আসছে। এখন কোশ্চিন হচ্ছে, একজন নাগরিক হিসেবে এই প্রসঙ্গটি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আসলো, তখন এই প্রসঙ্গগুলো তখন উত্থাপিত হলো না কেন? এটা একটা কোশ্চিন। তার মানে আমি যেটা মনে করি যে এই যে ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যারা এই দাবিগুলো করছেন তারা আসলে রাজনৈতিক ময়দানটাকে বা মাঠটাকে কিছুটা শূন্য করতে চাচ্ছেন। আচ্ছা, আমি আবার একটু কথা বলি, আমি মাঝখানে 2-একটা পয়েন্ট ভুলে যাবো, এই জন্য আগে এটা বলে নিই। তো আমার বিশ্ববিদ্যালয়ে থাকেন, স্টুডেন্টের সঙ্গে মিশেন, বাইরের লোকের সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে। আপনার কি মনে হয় যে এই পিআর পদ্ধতির বিষয়টা আসলে কি? এটা কি আপনি যাদের সঙ্গে মিশেছেন, নিশ্চয়ই প্রসঙ্গটা উঠেছে, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক এই বিষয়টা বুঝেন? আচ্ছা, না, ধন্যবাদ মাসুদ ভাই। এখানে আমি একটু ব্যাখ্যাটা এভাবে করতে চাই, সেটা হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে যারা যুক্তি দেখাচ্ছেন তাদের 3টা যুক্তি আমি এখানে একটু উল্লেখ করতে চাই। নাম্বার 1, তারা বলছেন যে কালোটাকে পেশি শক্তি থেকে রাজনৈতিক যে ব্যবস্থা সেটিকে মুক্ত করা, আর আরেকটি হচ্ছে ভোটারদেরকে মূল্যায়ন করা, এবং অপরাপর তারা উদাহরণ দিচ্ছে 90 কি 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এই 3টি যুক্তি তারা দেখাচ্ছেন যে যাতে এখানে দুর্বৃত্তায়ন তৈরি না হবে না, এরকম একটা যুক্তি তাদের পক্ষ থেকে। এই 3টা যুক্তির প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, দেখুন, 90টা বা 91টা দেশের যে রেফারেন্সটা তারা উল্লেখ করছেন, সেই দেশে কনটেক্সট এবং প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের কনটেক্সট এবং প্রেক্ষাপট একরকম নয়। কারণ আপনি যদি জার্মানির কথা বলেন বা আপনি যদি আপনার ডেনমার্কের কথা বলেন, সেখানে দেখবেন যে সেখানে যুক্তরাষ্ট্রীয় সিস্টেমগুলো ব্যবস্থা বিদ্যমান। সুতরাং সেক্ষেত্রে তারা আমি আপনাকে বলছি যে আমি কিন্তু এর যৌক্তিকতা নিয়ে আলোচনা করছি না, যৌক্তিকতার বিষয়টা পরে। আগে জানতে চাচ্ছি আপনার সঙ্গে যে সমস্ত লোকের দেখা সাক্ষাৎ হয় তারা পিআর পদ্ধতিটা বোঝেন কিনা, এটা আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু শিক্ষকতা করি, আমি প্রত্যেকটি ক্লাসে যখন আমি যেহেতু এই সাবজেক্টেরই একজন শিক্ষক, এই প্রসঙ্গ নিয়ে অটোমেটিক্যালি শিক্ষার্থীদের সাথে আমাদের একটা শেয়ারিং হয়, এবং সেখানে যদি তারা তো সচেতন নাগরিক এবং তারাই কিন্তু জেন জেড বলা হয় আর কি। তো সুতরাং তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও কিন্তু পিআর পদ্ধতির সম্পর্কে মোটেও অবগত নয়। এখন হয়তো এই যে আলোচনার মধ্য দিয়ে তারা এই শব্দটি শুনেছে, কিন্তু এর যে গুণাগুণ, এর যে পক্ষ বিপক্ষ, এই বিষয়ে কিন্তু তারা অভ্যস্ত নয়। আমি একেবারে শিক্ষিত সচেতন নাগরিকদের সাথে কথা কিন্তু সাধারণ মানুষের কথাগুলো বলছি না, কারণ সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার সুযোগ আমাদের। এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম, যে কোনো একটা পদ্ধতি যেহেতু এতগুলি দেশে চলে, ভালো মন্দ কিছু আছে, তা আমি ভালো মন্দ নিয়ে আলোচনা পরে,
আগে হলো যে জিনিসটা আপনি দিচ্ছেন মানুষকে, এটা তো একটা গণতন্ত্র। দেখেন, আমি পার্সোনালি বলি, আমি আপনার সঙ্গে আলাপ চাইতে ভূমিকায় করছি, মানে প্রশ্ন না, ঠিক আলোচনাটা করছি। এই যেমন ধরেন, আমার ডাক্তার যখন কোনো ওষুধ আমার দেয়, তা আমরা ওষুধটা না বুঝেই কিন্তু খাই। ওটার গুণাগুণ কি, সাইড ইফেক্ট কি, এটা কিন্তু আমার বোঝার দায়িত্ব না, আমি ডাক্তারকে উপর নির্ভর করেছি। তো রাজনীতি, ডেমোক্রেসি তো এরকম না। ডেমোক্রেসিটা হলো ওষুধের মতো না, ডেমোক্রেসি হলো আমার বোঝার ব্যাপার আছে। আমি কি বিষয়টা বুঝি? আমি যত জনের সঙ্গে আলাপ করেছি, যত জনের সঙ্গে, এরা কেউ পেয়ার পদ্ধতি বুঝে না। তাদের মধ্যে বক্তব্যটা হলো একটা কিছু আছে, একটা পদ্ধতি আছে, যেহেতু ওনারা বলছেন হয়তো ভালো কিছু আছে। আমি কিন্তু ভালো মন্দের আলোচনার পরে যাচ্ছি। আগে প্রশ্ন হলো বিষয়টা, যে জিনিসটা আমার উপরে আপনি দিবেন, আমাকে বলবেন তুমি এই বাক্সের মধ্যে ঢুকো, আমি যে ঢুকবো ওইটাকে আমি বুঝি। আমি এই প্রশ্নটা করেছি। আমি আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছি, সেটা হলো আপনি বলেন তাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টি এবং উচ্চ দলের নিষিদ্ধ করা। আপনি ব্যক্তিগত ভাবি একজন অধ্যাপক হিসেবে, এই সাবজেক্টের একজন অধ্যাপক হিসেবে, রাজনৈতিক দলকে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করাটাকে কি আপনি সমর্থন করেন কিনা? আমি দেখুন, এখানে আসলে প্রসঙ্গটা এভাবে আমি উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, যেহেতু বিগত 16-17 বছর একটা ফ্যাসিজম তৈরি হয়েছে এবং এটি সত্য, এবং এই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশ মূলত প্রত্যেকটি প্রতিষ্ঠান যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং সেই সাথে এই ফ্যাসিজমকে বিতাড়িত করার ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষার্থী জনতা কিন্তু জীবন দিয়েছে। সঙ্গত কারণে প্রাসঙ্গিকভাবে যদি আমাকে প্রথম অংশের উত্তর বলেন, তাহলে আমি ফ্যাসিজম যেহেতু এটি বাংলাদেশে এক ধরনের দুর্বৃত্তায়ন তৈরি করেছিল, সুতরাং এটি রাজনৈতিক কার্যক্রম এবং বিশেষ করে তাদের বিচার, এটি কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, একজন নাগরিক আমিও প্রত্যাশা করি। কিন্তু রাজনৈতিক কার্যক্রমের যে বিষয়টি, সেটিকে টোটালি যদি আপনি অফ করে দেন সকল কার্যক্রম, তাহলে বাংলাদেশ একটা সময় হবে কি, নির্দিষ্ট কয়েকটা রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান থাকবে, যেটি আমি যদি মনে করি যে একটা সময় দেখা গেল যে তারা এই দাবির প্রেক্ষিতে তারা একটা সময় বলে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না, তাহলে বাংলাদেশের নির্বাচনটা একটা বড় ধরনের সংকটে পড়বে এবং বাংলাদেশ সংকটে পড়বে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে রাজনৈতিক দল যারা অভিযুক্ত, সেটা যদি আপনি মুসলিনের ক্ষেত্রে বলেন বা হিটলারের ক্ষেত্রে বলেন, তাদের বিচারটাকে আপনি কার্যকর করেন, দৃশ্যমান করেন, এটি মানুষ প্রত্যাশা করে। কিন্তু অপরাপর সকল রাজনৈতিক যে অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদেরকে যদি আপনি নিষিদ্ধর কাতায় নিয়ে যান, তার বাংলাদেশ তো মূলত একটা বিরাজনীতিকরণের দিকে যাবে। হয়তো মুসলিমীয় কিছু রাজনৈতিক দল সেখানে বিদ্যমান থাকবে, সেটি নিয়ে কিন্তু কোশ্চেন চলে আসবে, এবং সেখানে নির্বাচন নিয়ে একটা ক্রেডিবিলিটি কোশ্চেন চলে আসবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন নাগরিক হিসেবে মনে করি রাজনৈতিক কার্যক্রমকে কখনোই কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আসলে নিষিদ্ধ করা কখনো গণতন্ত্রের জন্য কখনোই পজিটিভ হতে পারে, যেটা অতীতেও ফ্যাসিস্ট সরকারও কিন্তু এটা করেছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, যেটাও কখনো সমর্থনযোগ্য নয়। সুতরাং আমি মনে করি যে রাজনীতিটাকে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এটি চলমান থাকবে এবং সেটিকে আরো শানিত হবে। কিন্তু সেটি যদি নিষিদ্ধ করতে করতে এমন একটা জায়গায় আমরা চলে আসি, দেখা গেল যে শেষ পর্যন্ত বাংলাদেশে মূলত মাল্টি যে পলিটিক্যাল পার্টি সিস্টেম, সকল মত পথ থাকবে, কিন্তু সেখানে যদি কেউ দুর্বৃত্তায়ন হয়, ফ্যাসিস্ট হয় অথবা স্বৈরাচারী হয়ে ওঠে, তখন সেই ক্ষেত্রে সেটি আইনগতভাবে বিচারের আওতায় আসবে। কিন্তু আলটিমেটলি জনগণ কাকে গ্রহণ জি, করবে করবে না, সেটা জনগণের কাছে কিন্তু আপনাকে যেতে হবে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে জনগণের, তাহলে জনগণ আমার সেখানে মাত্র প্রদান করবে। তাহলে আমার প্রশ্নটা হলো, যে এই যে কিছুদিন আগে যে আমরা আওয়ামী লীগকে বিচারের আওতায় নিচ্ছি, বিচারটা আওয়ামী লীগের বিচার কিন্তু এখনো দৃশ্যমান না। আওয়ামী লীগকে তো বিচারের আওতায় আনা হয়েছে আরো অনেকদিন আগে, এজন্য আইনও পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার বিচার আর আওয়ামী লীগের বিচার তো একটা, সমার্থক নয়। তো আওয়ামী লীগের বিচার তো দৃশ্যমান হচ্ছে না, কিন্তু এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করে দিয়েছেন। এটা কিন্তু ভার্চুয়ালি নির্বাচনের জন্য নিষিদ্ধই বলা যায়, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছেন না। তো এই নির্বাহী আদেশে এরকম করাটা কি ঠিক হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি আমি মনে করি যে দেখুন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে থাকার কথা এবং আমার মনে হয় বাংলাদেশের অপরাপর সকল সচেতন নাগরিক তারাও জানেন যে বর্তমান সরকার কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে তাদের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু তারা স্পষ্টতই বলেছিল যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একটা মবক্রেসির মধ্য দিয়ে এটি কিন্তু একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, এবং সেই সিচুয়েশনের মধ্য দিয়ে পরবর্তী সরকার বাধ্য হয়েছে এই রাজনৈতিক দলটাকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করার। অর্থাৎ আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি মনে করি গভর্নমেন্টের প্রথম পর্যায়ের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে সেন্টিমেন্ট, সেটিকে আমি মনে করি ইতিবাচক। পরবর্তীতে একটা বিশেষ মহলের
মানে প্রেসারের কারণে আমার মনে হয় এটি করেছে, এবং এরকম প্রেসার কিন্তু কন্টিনিউসলি আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে হরহামেশাই ঘটছে। সুতরাং এই যে মবক্রেসি যেটিকে আমরা বলি, সেটি কখনো কখনো এটি গণতন্ত্রের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এমনি তো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক চর্চার টোটালি বন্ধ ছিল। সুতরাং সেই জায়গাতে যদি এরকম একটি ভার্নারেবল সিচুয়েশনে একটার পর একটা মবক্রেসির মধ্য দিয়ে যদি আপনার নিষিদ্ধ প্রক্রিয়াটা চলে, তাহলে সেটি কখনোই গণতন্ত্র এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বহুমাত্রিক রাজনৈতিক যে ডাইমেনশন, সেটি আমার মনে হয় যে সেটি বাধাগ্রস্ত হবে, এবং সেটি জনগণও আসলে আমরা অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ি আসলে কি হতে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে আমি প্রকারান্তরে যে কথাটা বলি সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আপনি লক্ষ্য করবেন যে এক ধরনের ডেট নিয়ে যেরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং ডেটটা যখন নির্দিষ্ট করা হয়েছে তখন আরেক ধরনের ডাইমেনশন তৈরি হয়েছে। অর্থাৎ ফাইনালি যে জিনিসটি মনে হয় সেটি হচ্ছে নির্বাচনটাকে এক ধরনের প্রলম্বিত করার জন্য, এবং নির্বাচন আদৌ এই যে ফেব্রুয়ারিতে সেটি অনুষ্ঠিত হবে এটি আমি আশাবাদী। তা নির্বাচন না হলে বাংলাদেশ হয়তো নতুন আরেকটি সংকটের দিকে যাবে, কিন্তু এখনো মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে, আমার নিজের মধ্যে সেই প্রশ্ন রয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের অপেক্ষা করতে হবে যে ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে সিমটম যেটি মনে হয় সেটি হচ্ছে সংকট এখনো সংকট মুক্ত আমি এটি মনে করি না। কারণ তার দৃষ্টান্ত হচ্ছে ঐক্যমত কমিশনে বসে থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, অংশগ্রহণ করছি। এই যে 2টি মাস সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, নিশ্চয়ই তাদের আন্তরিকতা ছিল, কিন্তু সেখান থেকে বের হয়ে আপনি যখন আপনার রাজপথে যাচ্ছেন তখন এই জায়গাতে কিন্তু সন্দেহের একটা অবকাশ থেকেই যায়। আমি মনে করি সেই সন্দেহের অবকাশ সবার মনে তৈরি হচ্ছে, এবং সেটি কোনো কখনোই সেটি আমাদের জন্য মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। জি, আসলে আপনি দেখেন একটা জিনিস, আমি 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 যেটা নিজেও যেটা ফিল করছি, একটা সময় ছিল যখন হাসিনা রেজিম ছিল, হাসিনার ফ্যাসিবাদী আচরণ ছিল, সরকার কারো কথা শুনতো না, কথা বলতো না, তখন সাধারণ মানুষের আর কোনো উপায় ছিল না রাজপথে নামা ছাড়া। রাজপথে নামাটা আমরা সবসময় মনে করি যে সর্বশেষ একটা আপনার পদ্ধতি, প্রতিবাদ। তো এখন কি সে ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছে? সরকার তো সবার কথা শুনছে, এবং এই যে আপনার এই যুক্তরাষ্ট্রের মানে সরকার প্রধান গেলেন, তার আগে কিন্তু আপনার প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি কিন্তু বলেছেন যে এই দলগুলো সরকারের অংশীদার। তো যারা সরকারের অংশীদার তারা কেন রাজপথে? এটা মানে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা প্রশ্ন, এবং এটা কি আলটিমেটলি এক ধরনের সোসাইটিতে অস্থিরতা তৈরি করবে না, এবং তৈরি করছে না? নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনার সাথে আমি একমত যে এটি সমাজে অস্থিরতা তৈরি করবে এবং অস্থিরতা তৈরি করছে। তার দৃষ্টান্ত আমি প্রাসঙ্গিকভাবে একটু বলি। আপনি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা হয়তো লক্ষ্য করেছেন, এবং আপনি দেখেন যে শিক্ষার্থীরা, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাইস চ্যান্সেলর, তাকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, উনি কিন্তু একজন শিক্ষক, এবং আমি যতটুকু জানি আজকে মনে হয় শিক্ষকরা একটা কর্মবিরতিতে গিয়েছে। এই যে ঘটনার প্রভাবগুলো এটি কিন্তু সমাজের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, যেটি মানুষের ভিতরে আবার নতুন করে একটা শঙ্কা তৈরি করবে, যেটি 5 তারিখে 5ই অগাস্টের যে স্পিরিটটা, এটিকে যদি আপনারা ধারণ করে যদি আমরা সামনের দিকে পথ চলতে চাই। এবং আমি মনে করি বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে এত বেশি কগনিজেন্সিতে নিয়েছেন যে ছোট বড় এই বিবেচনায় কিন্তু নেন নাই। অর্থাৎ যে সকল রাজনৈতিক দল রেজিস্টার্ড, এবং আপনি দেখবেন যে তাদের জনসমর্থন পুষ্ট এবং তাদের সাংগঠনিক কাঠামো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বিস্তৃত হয় নাই, তাদেরকে কিন্তু তারা আহ্বান করেছেন এবং তাদেরকেও তারা আমলে নিয়েছেন, তাদের কথাগুলোকেও তারা গুরুত্ব সহকারে দেখেছে। সুতরাং এই যে গুরুত্ব দেওয়ার পরও, সরকার এই দলগুলোকে গুরুত্ব দেওয়ার পরও যদি আপনি রাজপথে এই ইস্যুগুলো নিয়ে আসেন, তাহলে কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আশঙ্কা করতেই পারি যে নির্বাচন নিয়ে যে শঙ্কাটা মূলত শুরু থেকেই তৈরি হয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু এখনো মুক্ত বলে আমি মনে করি না। তাহলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে নির্বাচন গণতান্ত্রিক পন্থার সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটিকে বাদ দিয়ে আসলে কখনোই গণতন্ত্রের যাত্রা কখনোই অগ্রসর হতে পারে না। তার মানে একমাত্র উপায় নির্বাচন তা নয়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা মতামতের প্রতিফলন ঘটে। অর্থাৎ আপনি শুরুতে আরেকটা কোশ্চেন করেছিলেন, যেটা আমি তখন দুঃখিত, বলেছিলেন যে জনগণ আসলে এই ব্যাপারে কতটা সচেতন। আমি মনে করি যে কোনো পদ্ধতি, নতুন কোন পদ্ধতি যখনই আপনি ইন্ট্রোডিউস করবেন বা সংবিধানে নিয়ে আসবেন অথবা জনগণের উপরে আপনি প্রতিফলন ঘটাতে চাইবেন, তাহলে জনগণকে সে ব্যাপারে আগে থেকে অবগত করতে হবে এবং জনগণকে সে বিষয়ে রাজনৈতিক একটা দীক্ষা দিতে হবে। আপনি সেটি যদি না দিয়ে তার উপরে চাপিয়ে দেন, তাহলে জনগণ সেখানে বিভ্রান্ত হবে এবং সেটি জনগণের মনে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে, এবং সেখানে
আমি মনে করি যে এই পদ্ধতি যেটা আপনি বলেছেন ভালো মন্দ এর উভয় পক্ষই রয়েছে, এবং বাংলাদেশের কনটেক্সটে সেটি প্রয়োগযোগ্য কি প্রয়োগযোগ্য না সেটি নিয়েও হয়তো আলোচনা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, একজন নাগরিক হিসেবে আপনি একটা জিনিস আমাকে এর উপরে চাপিয়ে দিবেন, সে ব্যাপারে আমি কিছু জানবো না, আমি এ ব্যাপারে অভ্যস্ত থাকবো না, সুতরাং সেটি কখনোই তৈরি হচ্ছে পিয়ার পদ্ধতি, এটি হয়তো ভবিষ্যতে এই জিনিসটি আসতে পারে, আমার মনে হয় যে এটিও অনেক সময় প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে এই পদ্ধতি ছাড়া আমি নির্বাচনে যাব না বা নির্বাচন হতে দিব না, এটি আমি মনে করি কখনোই গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। এবং যারা এই কথাটি বলছেন, আমার ধারণা তারা শুধুমাত্র তাদের ইগোইস্টিক পয়েন্ট থেকে এই কথাগুলো বলছেন। আসলে রাজনীতিতে ইগো তৈরি করে, রাজনৈতিক দলের ভিতরে ইগো তৈরি করে জনগণকে আসলে কখনোই আপনার, আমি মনে করি জনগণের জন্য যদি রাজনীতি দলগুলোর জনগণের জন্য রাজনীতি করে, তাহলে সেটি জনগণকে জিম্মি করা উচিত নয়, এটি কোনো রাজনৈতিক দলের। এবার কামাল ভাই, আমি আপনার একজন ভক্ত, আমি আপনি কোথাও কথা বললেই শুনি। না, আমি না ভাবছিলাম খুব মানে আসলে ঠান্ডা মাথায় ভাবছিলাম যে আপনি এত জায়গায় কথা বলেন, কিন্তু আমার অনুষ্ঠানে কেন আপনাকে আমার এতদিন আমন্ত্রণ জানানো হয়নি? দোষটা আমার, আপনাকে আপনার উপর কোনো নাই, আমার অভিযোগ নাই, কিন্তু আমার নিজের উপরে অভিযোগ যে কেন আজকে আপনাকে আমি একবার বলেছি, আপনি সঙ্গে সঙ্গে বলছেন যে আপনি রাজি হবেন। কারণ আমি তো আপনার ভক্ত, সেই জন্য। আর ডাকেন নাই, আসলে আপনি অনেক ব্যস্ত, আর আপনি ধারণা করেছেন যে আমিও অনেক ব্যস্ত। হ্যাঁ, আমি এটাই ধারণা করেছিলাম। হ্যাঁ, কত ব্যস্ত আমরা কেউই নাম না। যাই হোক, তো মানে না হওয়ার চেয়ে হলো, ওটা খুব ভালো। এবং আমি আশা করব, আগেই বলে রাখছি যে আপনি মাঝে মাঝে আমার এখানে সময় দিবেন, তাহলে অন্ততপক্ষে আমার যারা দর্শক আছেন তারা আমার ধারণা খুব খুশি হবেন আপনাকে পেয়ে। এটা আমার ধারণা, যেহেতু আমি নিজেও খুশি হচ্ছি। তো তুষার ভাই, যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা মানে দেশের যে অবস্থা এখন এই মুহূর্তে, আমি একটা জিনিসটা খুব খেয়াল করছিলাম। ঘটনাটা কালকে আমি মিডিয়াতে দেখলাম প্রথম, আজকে ওটা নিয়ে একটু কথা বলেছি আমি এক জায়গায় মানে আমার নিজের চ্যানেলে বলেছি। কিন্তু আপনার একটা মতামত আমার এখন পাওয়া দরকার। এই যে দেখেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে, ব্যানারটার নাম কি? আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে? আমি না অনেক খুঁজলাম, আজকে মানে সারাদিনে খোঁজাখুঁজি করছি, জানি না, কোথাও পেলাম না। এবং এই ইনস্টিটিউটের প্রধানকে অথবা দ্বিতীয় ব্যক্তিকে, আমি প্রথম আলোর একটা নিউজ দেখছিলাম, ওরা নিজেরা জিজ্ঞাসা করেছে শীর্ষ ব্যক্তিকে, যারা ওখানে ছিল তারাও জানে না। কিন্তু এই একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু এই 10 তলা ভবন মানে দখলের পায়তারা শুরু করে দিয়েছে, দখল শুরুই করে দিয়েছে, কেউ আটকাচ্ছে না। এভাবে কি দখল করা যায় একটা ব্যানারটা নিয়ে? না, কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায়? এমনকি কেউ যদি ক্রিমিনালও হয়, কোন সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয়, এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে আসতে হবে, আইনি লড়াই করতে হবে, বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে, এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি তর্ক থাকতে হবে। এবং যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দেয়, এটা আপিলে যাওয়া যাবে, মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আছে। আর যে সংগঠন সম্পূর্ণ ভুঁইফোড়, যাদেরকে আমরা কেউ চিনি না, একটা ইনস্টিটিউট, তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না, এখানে কিছুটা গবেষণা, কিছুটা শিক্ষাদান, কিছুটা পাঠদান এগুলি হয়ে থাকে। এটা নিজেরই তো একটা ঠিকানা থাকার কথা। মানে সে তো আর এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না, নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে, এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে, এটা নিশ্চয়ই কোথা না কোথা থেকে অনুমতি আছে। তো সেইগুলা কিছু না থাকলে আসলেই এইরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া, এটা দখল করা হচ্ছে। এখন কোন সভ্যতার সাথে এটা করা যায় না, কোন সভ্য সমাজও এটা করা যায় না। আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোন একটা জমিতে কিছু একটা করতে শুরু করেন, প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন, আপনি কি এটা কিনেছেন, নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি কেউ দান করেছে, নাকি এটা খাস জমি সরকার অনুমোদন দিয়েছে। একটা গ্রামে ঢুকে আপনি পারবেন, একটা জলাভূমিও আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের আইনে। সেইখানে বঙ্গবন্ধু এভিনিউর উপরে
এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে, এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল, যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু সম্পত্তিটা তো তাদের। তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায়, কেউ যদি নির্বাসনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায়, বহু বছর আগে যারা এখানে সম্পত্তি পেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে, তাহলে এইটা তো আমি মনে করি যে অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে, এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না। এই প্রশাসন আসলে ত্রিচারী, এটা দ্বিচারিতাও বলবো না, এটা ট্রাইকোটোমাস। মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন, আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন, আরেক দিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরকম লুটপাট, ভাঙচুর, সম্পত্তি দখল, ভুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া, এগুলা তারা করছেন। এটা এক ধরনের ত্রিচারিতা। যেমন ধরেন এনসিপি নিবন্ধন নাই, তারা এটার পিছনে দাঁড়িয়েছেন। এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নাই, এটাকে কেউ বাধা দিচ্ছেন না। এগুলা আসলে আচ্ছা, এই যে বাধা না দেওয়াটা, এটা দেখেন আমার একটা কথা মনে পড়লো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা মানে হিন্দি একটা মুভি ছিল না, পিকে? হ্যাঁ, পিকে, আমির খান। আমির খান, অত্যন্ত সুন্দর মুভি, এটা দার্শনিক একটা মুভি, কিন্তু আচ্ছা, এটার ভিতরে অনেক মেসেজ আছে। ওই মুভিতে আপনি খেয়াল করেছেন ও যখন নানা রকম ওর ওই রিমোটটা ফেরত পাওয়ার জন্য নানা জায়গায় যায়, তো ওই লোকজন তাকে চট থাপড় মারে। সে করে কি, এই গালে একটা দেবতার ছবি লাগায়, এই গালে একটা দেবতার ছবি লাগায়, একদিকে হয়তো শিবের লাগালো, একদিকে গণেশের লাগালো। তো যে মারতে আসে ওটা দেখে আর মারে না। তো আমার কাছে মনে হলো কি, এরা যে ইনস্টিটিউটের নামটা ব্যানারটা টানিয়েছে, এটা অনেকটা ওরকম যে আমি এখানে ব্যানারটা নিয়েছি, অতএব এখানে আর কেউ কিছু আমাকে জিজ্ঞাসা করবে না। এই ব্যানারটাই কিন্তু এখন দেবতার ভূমিকা অবতীর্ণ, দেবতার ছবির ভূমিকা অবতীর্ণ হচ্ছে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে? এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে। যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো, সে এরকম ফেলে থাকা, পড়ে থাকা, পরিত্যক্ত অথবা কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা, বাড়ি গাড়ি, এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে। এইটাকে বলে মাছের আইন, এটাকে বলে মাৎসন্যায়, এইটাকে বলে কেয়স, এটাকে বলে অ্যানার্কি, অরাজকতা। এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে। আপনি দেখেন, এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না, একটা ছবি এসেছে। আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন, ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটার দখল নিয়েছিলেন, তারাই নাকি আবার এখন ঝাড়ু টাড়ু দিচ্ছেন, তাদেরকে দিন মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক। ব্যাপারটা কিরকম হয়েছে আমি আপনাকে বলি। ধরেন আপনি, এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ 3 মাস 4 মাসের জন্য তীর্থযাত্রায় যেত, হজ করতে চলে যেত, গয়া কাশি চলে যেত, 2-3 মাস পরে ফেরত আসতো। এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না, চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে, কেউ সেটা দখল করে নিয়েছে, আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে, কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে। মানে এগুলা যে কত বড় অন্যায় এবং এগুলা যে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে, এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না। আমরা ভেবেছিলাম যে এই সরকারে যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা, তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের চেয়ে বিদেশে বহু সময় কাটিয়েছেন। এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাপুয়া নিউগিনি, হাইতি, হনলুলু, কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার সিম্পোজিয়াম করে না। কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন, এটা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না। যে ভদ্রলোক আমাদের প্রধান উপদেষ্টা, উনি নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি পৃথিবীর দেশে দেশে হাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন, উনি বক্তৃতা দিলে $1,00,000 পারিশ্রমিক পান। এগুলি আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল। উনি যেসব কথা বিদেশে বলেন, যেসব দেশে যান, ওইসব দেশে কি এরকম পারা যায় কিনা, এটা তো একটা প্রশ্ন। উনি যে নরওয়েতে যান, উনি যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনার, এবং নরওয়ের যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে?
যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরেন নিয়ে নিলাম, কিংবা আচ্ছা, আন্তর্জাতিক আরেকটা কথা স্যার বলি আপনাকে। ইন্টারিম রিসার্চ ইনস্টিটিউট নাম দিয়ে মনে করেন আমি নরওয়ের মাঝখানে, নরওয়ের প্রধান শহরের প্রধান রাস্তার পাশে একটা নিয়ে নিলাম আন্তর্জাতিক ইন্টারিম ইনস্টিটিউট নাম দিয়ে, পারবো? আচ্ছা, একটা কথা বলেন আপনাকে, এই এই কিছু বললেই না খালি কিন্তু বলা হয়ে থাকে যে সংস্কার করবে, এই জন্যই আমরা সবকিছু করতেছি, আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল না, মূল লক্ষ্য ছিল সংস্কারের। আমার না একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে এরা যে একটা সংস্কার করবে, তারা সংস্কার করে যে কাজটা করতে চায়, যে তাদের যে আদর্শিক যে মানে চেহারাটা তারা দিতে চাচ্ছে সরকারকে, প্রশাসনকে, তার কি কোনো একটা নমুনা এই বর্তমান সরকার তার আচরণে, তার কর্মকাণ্ডে, তাদের জীবনে দেখাতে পেরেছে? খুবই কম। কিছু তো পারবেনি, কারণ একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয়, যেটা ঠিক, তা নাহলে তো সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে। তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকে এবার ভোগান্তি ছাড়া দেশে পাঠাতে পেরেছেন, নিজে যার যার বাড়িতে পাঠাতে পেরেছেন। তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল, তারা বিদ্যুৎ সমস্যাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে। তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন, যেই রকম পিএসসি তে তারা সংস্কার আনার চেষ্টা করেছেন। অথবা অথবা নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না, এটা সংস্কার হয়েছে। নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না, মানে স্যার বলা দরকার নাই। আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে স্যার ডাকতে পারি, স্যার বলা বাধ্যতামূলক না, কিন্তু আমি একজন নারী কর্মকর্তাকে স্যার ডাকলে অসুবিধা কি? মানে আমার ইচ্ছা, উনি যদি অ্যাকসেপ্ট করেন। কিন্তু আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের বিধান করা হয়েছিল, এটা তারা বাদ দিয়ে দিয়েছে যে নারী কর্মকর্তাকে স্যার ডাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের পোশাকের সংস্কারটা তো করা হলো না। বাংলাদেশ ব্যাংকের পোশাকের সংস্কারটা খুব বাজে জিনিস হয়েছিল, এটা নিয়ে হয়তো আমরা একটু পরে আড্ডা দিতে পারবো। তবে তারা কিছু কিছু সফলতা দেখিয়েছেন, কিন্তু সেগুলো ওনারা না থাকলেও সফলতা হতো। কারণ ওনারা না থাকলে যে কেউ এটা করতে পারতো। ওনাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল, তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ হাসিনার দোষ কি ছিল? প্রথম হচ্ছে উনি নির্বাচন ঠিক মতো করে না, উনি নিজের লোকজনকে দিয়ে নির্বাচন করায়, ভোট গণে না, এবং না ভোট না গুনে ওনার পছন্দের লোকদেরকে এমপি বানায়, জনগণের পছন্দের তোয়াক্কা করেন। ওনার যাকে ভালো লাগে সে এমপি হয়, ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয়। এটাই তো স্বৈরাচারী মনোভাব, সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল, এটা নিয়ে কেউ তর্ক করবে না। তাহলে প্রথম দোষ হচ্ছে উনি অগণতান্ত্রিক। নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হয়, মানুষ তাকে বিদায় করে দিত ভোট না দিয়ে। তো এটা হচ্ছে তার প্রথম দোষ। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাকে উনি প্রশ্রয় দিয়েছে। যারা এই ব্যাংক লুট করে, যারা এনবিএফআই লুট করে, যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না, এরকম বড় লোকেরা, অলিগার্ক, ক্রোনি ক্যাপিটালিস্টরা তার চারপাশে ঘিরে থাকে। তার আর্থিক উপদেষ্টা বা তার একজন উপদেষ্টা, উনি শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন, এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবতো যে আজকে শেয়ার মার্কেট খালি হয়ে যাবে, এবং যাইতে হইতো না, উনি আসেন জানলেই লোকে ভাবতো যে শেয়ার মার্কেট খালি হবে। তাহলে এই ধরনের লোকজন উনি প্রশ্রয় দিয়েছিলেন, এবং উনি জানতেন যে দুর্নীতি হয়, এটা উনি অস্বীকার করতে পারবেন না, কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্র পত্রিকায় প্রমাণ সহ ছাপা হয়েছে। ইসলামের বাড়ির ছবি, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি, এগুলো প্রকাশিত হয়েছে, ফলে এটা উনি অস্বীকার করতে পারবেন। তৃতীয় ছিল দলীয়করণ। উনি মেধাকে, যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে উনি লোকজনকে, নিজের দল, নিজের পছন্দ, নিজের লোকজনের আত্মীয় স্বজন, এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন। তো এইটা ওনার আরেকটা অভিযোগ ছিল। এখন এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি। এই সরকারও নির্বাচন দিতে চায় না, এই সরকারও নির্বাচন শুনলেই বলে যে আমরা নির্বাচন দিব না। তাইলে কি হলো? তাইলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম, এই সরকারও বলে যে না, আগে আমি সংস্কার করে নেই, তারপরে আপনারা নির্বাচন নিয়ে কথা বলেন। উনি বলতো আগে উন্নয়ন করে নেই, ব্রিজ বানাই, কালভার্ট বানাই, পিলার গোনেন, পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে মুখস্থ করেন, এগুলা বলতো, এবং টানেল বানাই, তারপরে চিন্তা করেন, গণতন্ত্রের তাড়াতাড়ি দরকার নাই। মানে এরকম একটা ব্যাপার ছিল। ওনার একটা এমপি ছিল সালাম নামে, না নাকি লতিফ নামে, লতিফ সাহেব চট্টগ্রামের এমপি। উনি এসে এয়ারপোর্ট রোডে প্রধানমন্ত্রীর যে দপ্তর ছিল ওইটার সামনে সাইনবোর্ড লাগিয়ে দিল, উন্নয়নের আগে গণতন্ত্র দরকার নাই, এই টাইপের কিছু। এবং তারপরে একটা বঙ্গবন্ধুর ছবি ঝুলাই দিল, যেটা জুতা উনি বদলাই দিল, কারণ জুতাটা ওনার পছন্দ হয়নি। মানে এরকম হাস্যকর কাণ্ড কারখানায় লতিফরা করেছে, এবং লতিফরা এমপি হয়েছে। তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না, এই সরকারও এরকমই। এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র। তারপরে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কি বন্ধ হয়েছে? আমরা দেখি গাড়ির কাঁচ নেমে যায়, ফলের ঠোঙ্গায় করে 7,80,000 টাকা লেনদেন হয়।
আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায়। আমরা দেখি কোনো পথ ছাড়াই গাজী সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে 400 কোটি টাকার অভিযোগ ওঠে। আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার যিনি বন্দুকধারীও বটে, সে বন্দুকধারী উপদেষ্টার এপিএস তিনি 300 কত কোটি টাকার অভিযোগে পড়ে যান। তার মানে তো একই ঘটনাই আছে, একজনের পিয়ন 16 বছরে 400 কোটি, আরেকজনের এপিএস 10 মাসে বা 9 মাসে 300 কোটি। তাহলে দুর্নীতি কমে নাই, ওই একই রকম অবস্থা আছে। নতুন ক্রোনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে। এমনকি এরা তো চাঁদাবাজি করছেই, এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে। তার মানে বিএনপি কেও চাঁদাবাজি করতে ওনারা দিচ্ছে। তারপরে এরা বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাতও করছে, তাহলে তারকেও দিচ্ছে চাঁদাবাজি করতে। তার মানে চাঁদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই, না হলে তারা এটাকে আশকারা দিচ্ছেন। যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার ব্যবস্থা কি ইনস্টিটিউট, কি গণহত্যা ইনস্টিটিউট না কি যেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যার আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট। তো এই যে এইসব ভুয়া অর্গানাইজেশন তৈরি হতো তারা দিচ্ছেন। দিনে দুপুরে গুলিস্তানের মতো জায়গাতে একটা 10 তলা বাড়ি, এটা লিফট খুলে নিয়ে গিয়েছে, লুটপাট হয়ে গিয়েছে, এমনকি দেয়ালের টাইলসও নাকি নিয়ে গিয়েছে, সেইটা আবার ফ্যাসিজম ইনস্টিটিউটের জন্য ঝাড়মুছ করা হচ্ছে। তো এই যে এগুলো ওনারা হতে দিচ্ছেন, তো এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন। তাইলে আমরা খুব একটা তফাৎ পাচ্ছি না। জমি দখল, বাড়ি দখল, দুর্নীতি, ফলের ঠোঙ্গায় করে টাকা নেওয়া, আর নির্বাচনে তারপরে কি, হ্যাঁ তারপরে দেখেন, তারপরে ছিল দলীয় কর, নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া। আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে গেছে তদবিরে, যতগুলা পিএস এপিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দে, স্বাস্থ্য উপদেষ্টা নিজের পছন্দের 3 ভৃত্য নিয়ে এসে 2টাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন। এরা কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন? মোটেও না, চিনে বাড়ির কাছের লোক এরকম দিয়েছে। তার মানে স্বজনপ্রীতিও বন্ধ হয় নাই, তদবিরও বন্ধ হয় নাই। তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে, আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকিয়ে তারা মিছিল মিটিং করতো। পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল, সেই চেহারাও বদলায় নাই। উল্টা এনসিপি নামে একটা দল মোটামুটি বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে নিয়ে পদযাত্রা করে, হাটে পায়ে পিছে চলে 16 চাকার গাড়ি। তো তার মানে কি বদল হয়েছে? কিছুই বদল হয় নাই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল, আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা, মানে ছাত্রলীগ না, একটা জাতীয় দল, সেটার নাম ছাত্র দল। তো কিছুই বদল হয় নাই, একই জিনিস চলছে, শুধু নারীর বদলে পুরুষ, পুরুষের বদলে নারী এসেছে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি এই প্রশ্নটাই করি, যে কথাটা আপনি বললেন যে শেখ হাসিনা নির্বাচন দেয়নি, নির্বাচন দিত না, তো আমাদেরও তো ওই নির্বাচনের কোনো মানে ওই নির্বাচন ভুয়া ছিল, ভুয়া ছিল। যে আমরা তো একটা জেনুইন নির্বাচন চেয়েছিলাম, সেই জেনুইন নির্বাচন পাওয়ার আমরা একজন ভোটার হিসেবে, জনগণ হিসেবে সেরকম সুযোগ পাওয়ার আপনি কি কোনো সম্ভাবনা খুব অতি নিকটবর্তী সময়ে দেখছেন কিনা? নির্বাচন তো জনগণের দাবি, ফলে এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য। কারণ জনগণের ক্ষমতা একটাই, সেটা নির্বাচন এবং ভোট দেওয়া। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল। বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে, এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না। কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য, কারণ জনগণ কথা বলবে, যে জনগণ তাকে নিয়োগ করেছে। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তারা সব ছাত্র, বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা, ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি। যে তাকে ভোট দিয়েছে সেও, যে তাকে ভোট দেয় নাই সেও। কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে এই জন্য যে জনপ্রিয় সেই নির্বাচিত হবে। যে ভোটে দাঁড়িয়ে হারে, যে লোক ভোটে দাঁড়িয়ে হারে সে কিন্তু সমভাবে যে জিতে তার মতোই কৃতিত্ব পাওয়ার অধিকারী। কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয়, এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব, জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয়, যে আমিও চেয়েছিলাম, তুমিও চেয়েছিলে ভোট, আমি পারি নাই মানে জনগণ আমাকে চায় নাই, আমি জনগণের রায় মাথায় নিলাম। যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন, তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন, তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন, এবং একইভাবে তারা ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছেন, নইলে হয়তো এটা চাইছেন তারা যে এরকম একটা অবস্থা হোক। আমি জানি না, কিন্তু তাদের
আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা সেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু বেশ মাঠ এই মুহূর্তে গরম আছে। কেউ অবশ্য বলেনি যে পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেই না, এ ধরনের কোনো দাবি আমরা এখন কত শুনিনি, অন্তত লোকে জামাতে ইসলামের কাছ থেকে তো শুনিনি, কিন্তু তারা দাবিটা বেশ জোরে সরিয়ে করছেন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন আসলে বিষয়টা কি, পিয়ার পদ্ধতিটা কি, এই সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বলতে পারবেন? ধন্যবাদ কামাল ভাই। পিআর পদ্ধতিটা আসলে এত মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি আপনার অনুষ্ঠানে, ইটস ভেরি কমপ্লিকেটেড ইস্যুস আমার কাছে মনে হয়েছে আর কি। সবার কাছে কি মনে হয় বা অন্যান্য দলের কাছে কি মনে হচ্ছে জানি না। দ্য ইজি প্রসেস ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, ঠিক আছে, যিনি সবচেয়ে বেশি ভোট পাবে, যে একটা ভোট বেশি পেলেও উনি ওইখানে জয়ী হবে। কিন্তু পিআর পদ্ধতি, এই যে দাবি উঠছে যে পিআর পদ্ধতি, আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে আপনারা যারাই পিআর পদ্ধতির দাবি করছে তারা কোন পদ্ধতিতে দাবি করছে? এইটা এমন না যে এই পৃথিবীতে অন্যান্য দেশে পিআর পদ্ধতি নেই, বেশ কয়েকটা দেশেই পিআর পদ্ধতি আছে, কিন্তু বিভিন্ন দেশে পিআর পদ্ধতি বিভিন্ন ধরনের, এবং এই ধরনটা ডিপেন্ড করে গিয়ে হলো তাদের সামাজিক স্ট্রাকচারের উপরে, তাদের আপনার পলিটিক্যাল স্ট্রাকচারের উপরে, এবং আরো বিভিন্ন জিওগ্রাফিক ডাইমেনশন আছে যেগুলোর উপরে বিবেচনা করে তারা হয়তো বা পিআর পদ্ধতিতে যায়। তো প্রথম প্রশ্ন আমি যেটা রাখতে চাই যে আমার দেশে কি সেরকম কোনো অবস্থা বা ভৌগোলিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এবং জিওপলিটিক্যাল পজিশনে হোক, আমি প্রথমত আমার দেশ কি সেই জায়গাটাতে থাকতে পারে কিনা। এখন পিআর পদ্ধতিটা কি, সিম্পলি যদি আমরা একদম ভেরি সিম্পলি যদি বলতে চাই, পিআর পদ্ধতিটার মধ্যে সিস্টেমের মধ্যে ধরেন একটা আছে যে আপনার ক্যান্ডিডেটের লিস্ট থাকবে ক্লোজ লিস্ট বলতে আমরা কি বুঝি? মনে করেন কথার কথা যে আপনার পার্টি আপনি ইলেকশন করবেন পিআর পদ্ধতিতে, আপনি 300 আসনে আপনি একটা লিস্ট দিলেন, এই লিস্টটা ক্লোজ কিভাবে? 1 থেকে 300 এটা র্যাঙ্কিং হিসাবে যাকে দেওয়া হবে সে ওইভাবেই থাকবে। এখন একদম সিম্পলি বলতে গেলে যে পিআর প্রপোর্শনেট ওয়াইজে যখন মনে করেন আপনার দলটা আসলো, ধরেন কথার কথা আপনার দলটা 10টা সিট পেল, এখন 300 জন তো আপনার লিস্টে যে 300 জন আছে সেই 300 জন তো পাবে না, তাহলে প্রথম 10 জন সেইটা পাবে। তাহলে এইখানে বাংলাদেশের কালচার অনুযায়ী তাহলে কি হবে যে ক্লোজ লিস্ট সিস্টেমে যদি হয় তাহলে আপনার দলে একটা তদবির থাকবে, ভাই আমার নাম 1 নম্বর রাখেন, আমার নাম 2 নম্বরে রাখেন, কারণ হ্যাঁ ওইখানে একটা তদবির বাণিজ্য হয়ে যেতে পারে যে কোনো দলের মধ্যেই। হ্যাঁ, কারণ আলটিমেটলি পিআর সিস্টেমটা আপনি কমপ্লিটলি কতটুকু প্রপোর্শন পাবেন কি পাবেন না, কয়টা সিট পাবেন না, এটা ভোটার ডেমোগ্রাফির উপরে আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে আপনি এটা জানতে পারবেন। এটা একটা ক্লোজ সিস্টেম ব্যালট। আরেকটা হলো যে ওপেন লিস্ট হবে, সেইখানে হলো যে হ্যাঁ ওপেন লিস্ট, ভোট আসলো প্রপোর্শনালিটি অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ভোট পায় বা বেশি ভোট পায় তাহলে তখন আরো র্যাঙ্কিং অনুযায়ী আসবে না, যে বেশি ভোট পেয়েছে তার দলের লিস্টের মধ্যে থেকে, ঠিক আছে। মনে করেন যে 298 নম্বর যেই প্রার্থী ওই চুয়াডাঙ্গার থেকে দাঁড়িয়েছে, উনি হয়তো বা ধরেন 200টা ভোট পেল, অন্যরা 1 থেকে 297 পর্যন্ত 200টা ভোট পায় নাই, তাহলে উনি 1 নম্বরে যাবেন। কিন্তু সেইটার আবার একটা ব্যাপার আছে, সেই জায়গাটাতে হলো যে পিআর সিস্টেম আমরা যেরকম এখন ফার্স্ট পাস দি পোল সিস্টেমে আমরা বলি না যে ভোট বাজেয়াপ্ত হয়েছে, মানে একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকা লাগে পাস করার জন্য, অতটুকু ভোট পাইতেই হবে। সো এরকম পিআর সিস্টেমে একটা মিনিমাম থ্রেশহোল্ড থাকা লাগে। এখন এই থ্রেশহোল্ডটা আপনার ক্যান্ডিডেটের বেলাও থাকতে পারে, পলিটিক্যাল পার্টির বেলাও থাকতে পারে, আবার দুজনের বেলাও থাকতে পারে। এখন পলিটিক্যাল পার্টির বেলায় যদি একটা নিয়ম করা হয় তাহলে এই থ্রেশহোল্ডটা কতটুকু করতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি টোটাল ভোটারদের মধ্যে বা টোটাল ভোটিং পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট ভোট পেলে ধরা হবে যে সেই পার্টি আপনার পার্লামেন্টে যেতে পারবে, একটা। দ্বিতীয়টা হলো যেই ক্যান্ডিডেট কতটুকু থ্রেশহোল্ড ভোট পেলে তাকে জয়ী বলে ধরা হবে। তো এইটাও বিচার বিশ্লেষণের একটা ব্যাপার আছে। তারপরেও আপনার এর বাইরেও আপনার আরো অনেক আছে, যেরকম মনে করেন যে মোটামুটি আমি আপনাকে পাচ্ছি, মোটামুটি আমার মনে হচ্ছে এটা মোটামুটি একটি জটিল একটা পদ্ধতি।
আমি জটিল আপনাকে এর মধ্যে সিম্পল করে আর একটা পদ্ধতি আপনার আমি বলে দিই, একটা এর মধ্যে অনেক বলেন। পদ্ধতি আছে, হাইব্রিড পদ্ধতি আছে যেখানে আপনার ফার্স্ট পাস দি পোল সিস্টেম এবং প্রপোর্শনালি হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, একটা ভোটও ওয়েস্ট হবে না, ঠিক আছে? এখন মনে করেন আপনার পার্টির থেকে আপনি যাদেরকে দিলেন সেটা হলো যে আপনার কোনো একটা আসন থেকে একজন পাশ করলো, থ্রেশহোল্ড নিয়ে পাশ করলো, এক্সেস ভোট আছে, এই এক্সেস ভোটগুলি কি হবে? এই এক্সেস ভোটগুলি পরে অন্যান্য প্রার্থীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। এটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে? তার মানে ওই যে আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেব যে বলছিলেন যে আপনি ভোট দিবেন ঢাকায়, চলে যাবেন নোয়াখালী। সো ক্যান্ডিডেটের হাতে থাকবে না যে উনি আসলে কোন ক্যান্ডিডেটটাকে চুজ করতেছেন, উনি পার্টিকে চুজ করতেছেন, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে এখানে স্বতন্ত্র প্রার্থীর দাঁড়ানোর কোনো স্কোপ নাই, ইটস অনলি অ্যাবাউট দি পলিটিক্যাল পার্টি। আর এইটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে ইট উইল নট মেক আ স্টেবল গভর্নমেন্ট, এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করবে। এবং আপনার এখানে এই আরেকটা যেটা হচ্ছে, যেটা ফার্স্ট পাস আমাদের প্রেজেন্ট সিস্টেমের বেলা যেটা বলা হয় যে এক লোক সব নিয়ে যাচ্ছে, শক্তিশালী লোক সব নিয়ে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও বলতে পারি যে যে দুর্বল, যে ভোট কম পাইলো, সেও কিন্তু একটা আসন পার্লামেন্টে নিয়ে যাচ্ছে। তো সেটাও কি ন্যায্য হবে? এই একটা প্রশ্নও কিন্তু রাখা যায়। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি এই জিনিসটা একটু জটিলতার মধ্যে আছে এবং এটার আসলে অনেকগুলি পদ্ধতি আছে, কিন্তু একদম পেয়ার পদ্ধতিকে বাতিল করে দেওয়া যাবে না, কারণ অনেকগুলো দেশ, প্রায় আমি যতটুকু জানি প্রায় 90টার মতো দেশ এই মুহূর্তে পেয়ার পদ্ধতিতে ইলেকশন করে। এবং আমাদের যে পদ্ধতিটা আছে, যে আমরা ট্রেডিশনাল যে পদ্ধতিতে ইলেকশন করি, সেই পদ্ধতিতে ইলেকশন করে সম্ভবত 58 কান্ট্রি, আমি যতটুকু জানিছি আর কি। কাজে পিয়ার পদ্ধতি থেকে আমি বাতিল করে দিচ্ছি না, কিন্তু এই পিয়ার পদ্ধতিটা মানুষের মধ্যে এখনো অতটা ক্লিয়ার না। তো যখন ক্লিয়ার না, তখন মানুষকে এটা জোর করে খাওয়ানো যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসবে। মানুষের মধ্যে আগে সচেতনতা তৈরি হোক, তৈরি হওয়ার পর মানুষ যদি বুঝে যান এটা দরকার, তখন মানুষের কাছ থেকে কিন্তু এই দাবিটা আসবে। কিন্তু এটা নিয়ে রাজপথে যখন যাচ্ছে, বিক্ষোভ করছে, এটা এইটাকে আপনি কেমন দেখছেন? আপনি আলোচনা টেবিলে আলোচনা করেন, ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, অসুবিধা নেই কোনো, কিন্তু রাজপথে কেন? এবং এটার ব্যাপারে কি আপনি বিরোধী দলগুলো যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে কোন রকম লিখিত ভাবে, মানে কোনো বুকলেট, তারা কোনটা চায়, কোন পদ্ধতি চায়, এরকম দেখেছেন? আপনার প্রথম প্রশ্ন থেকেই আসি। হ্যাঁ, পৃথিবীতে অনেক দেশেই হচ্ছে, কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান, তাদের সিভিলাইজেশন, তাদের ইকোনমিক অবকাঠামো, ওই ইত্যাদি দেখতে হবে। আপনি যেরকম ধরেন টার্কিতে থ্রেশহোল্ড হচ্ছে 7%, হ্যাঁ, নিউজিল্যান্ডে থ্রেশহোল্ড হচ্ছে 5%। এখন তাদের জনগণের কতটুকু 7%, কতটুকু 5%, আর আমার 18 কোটি জনগণের মাধ্যমে কতটুকু থ্রেশহোল্ড হইতে হবে, এটা নিয়ে কোনো আলোচনা নাই, এক নাম্বার। দুই নাম্বার, যারাই পিয়ার দাবি করছেন তারা কোন ধরনের পিয়ার দাবি করছেন এটা এখনো উপস্থাপন করেন নাই। এবং হ্যাঁ, এখনো উপস্থাপন করেন নাই তারা কোন ধরনের পিয়ার পদ্ধতি যাচ্ছেন। সেগুলো বলছেন পিয়ার পিয়ার পিয়ার। তো পিয়ারের কোন পদ্ধতিতে আপনারা আসবেন, থ্রেশহোল্ড কতটুকু হবে, আপনারা যে পিয়ার পদ্ধতিতে আসতে চাচ্ছেন এটা আপনারা জনগণের কাছে পৌঁছিয়েছেন কিনা, জনগণ সেটা বুঝে কিনা, আপনারা বোঝানোর চেষ্টা করছেন কিনা যে পিয়ার পদ্ধতি তাদের দাবি মানলে জনগণের অধিকার আরো বেশি শক্তিশালী হবে, এরকম কোনো কিছু করছেন কিনা। আমার চোখে এখন পর্যন্ত কোনো কিছু পড়ে নাই, আমি দেখি নাই। এবং অন্যদিকে যেখানে আলোচনার টেবিলে ঐক্যমত কমিশনের কথা হচ্ছে, ওই জায়গা থেকে পিয়ার পদ্ধতি নিয়ে, মানে ভোটিং সিস্টেমটা নিয়ে রাজপথে আসাটা আমি মনে করি এটা দ্বিচারিতা, এটা একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্সের পরিচিতি দেওয়া। সো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি জনগণ কোনোভাবেই এটা ঠিকভাবে নিচ্ছে না। এটা সবাই বুঝতে পারছে যে এটা একটা পলিটিক্যাল স্টান্স, একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য। আপনি যদি দেখেন, একটু যদি খেয়াল করেন, জামাত কিন্তু প্রায় প্রত্যেকটা আসনেই আনঅফিসিয়ালি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। যেরকম ধরেন আমাদের অ্যাডভোকেট শিশির মনির সাহেব, উনি দিরাইশাল্লাহ সিলেটের থেকে উনি ইলেকশন করবে, এটা মোটামুটি শিওর, উনি নিজেও বলেছেন। তো এখন ওনারা যদি পিআর পদ্ধতি চান, আবার ইলেকশনের জন্য রেডি হচ্ছেন, আসলে এটাও একটা মানে দ্বিচারিতার মতো অবস্থান। এটা কেন ওনারা করছেন বুঝতে পারছি না। তবে ঐক্যমত কমিশনের টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্তটা করাটাই আমার মনে হয় শ্রেয় ছিল, সমীচীন ছিল, এবং এটা একটা সিভিলাইজড ওয়েতে ছিল। আর ওনারা যদি কয়েকদিন আগে দেখলাম, শুনলাম, পত্রিকাও টিভি নিউজও শুনলাম,
কত 78% না কত পার্সেন্ট লোক পিআর পদ্ধতির পক্ষে আছে। তো এত লোক যদি পিআর পদ্ধতির পক্ষে থাকে তাহলে তো ওনাদের দাবি তো তার অবান্তর না। তাহলে বর্তমানে সিচুয়েশন আপনারা ইলেকশনে এসে এই 78% হোক আর 98% লোক এদের ভোট নিয়ে আপনারা পিআর পদ্ধতি চালু করে দেন, এতে কোনো অসুবিধা নেই। এটা মাঠে নামার কিছু নাই। আপনারা তো শিওর যে এত পার্সেন্ট লোক আপনাদের পক্ষে আছে, তাহলে তো এখানে তো কোনো প্রবলেমই নাই। আপনি পিআর নেবেন কেন? আপনি আসেন ফার্স্ট সিস্টেমে এসে তারপরে চেঞ্জ করে নেন। রাইট, এটা একটা ভালো প্রস্তাব আপনার। হ্যাঁ, আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। সেটা হলো ওনাদের যে 5 দফা, এই 5 দফার মধ্যে আরেকটা দফা আছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল 14 দলের অন্যান্য যে পার্টি সহযোগী পার্টিগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। এরই মধ্যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ডকে উপর এক ধরনের সুবিধার আদেশ এসেছে। আওয়ামী লীগ তো নির্বাচন চালু করতে পারছে না, এবং যদি জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলোর উপর একটা নির্বাহী আদেশের মাধ্যমে যদি স্থগিতাদেশ আদেশ চলে আসে, এটা কি আপনি মনে করেন গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। এর জন্য যদি ইতিহাসে যদি দেখি, রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অভ্যাসটা কার ছিল অতীতে, ঐতিহাসিকভাবে যদি দেখি, এটা আমরা দেখি যে ফ্যাসিস্ট সরকারেরই এরকম একটা চরিত্র ছিল। রাজনৈতিক দল বন্ধ, পত্রিকা বন্ধ, কেউ থাকতে পারবে না। এর কারণে কিন্তু আপনি দেখবেন, আমরা সবাই জানি যে জাসদের উপরে কি ভয়াবহ পরিণত একটা অবস্থা হয়েছিল সেই স্বাধীনের পরে। তো যদিও জাসদের আইডিওলজিটা আমাদের দেশে অনেকেই একসেপ্ট করে নাই, এখন জাসদ প্রায় মানে বিলুপ্ত বলবো না, বাট জাসদের কোনো কার্যক্রম নেই। তো এখন জিয়াউর রহমান এসে সেই একদলীয় শাসন প্রথা থেকে বহুদলীয় গণতন্ত্রে এটা ওই রাস্তাটা শুরু করলেন, প্রবর্তন করলেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগও নতুন করে এসে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি সত্যিকার গণতন্ত্র চর্চা করতে চান, দ্বিমত নিয়েই, ভিন্ন মত নিয়েই গণতন্ত্র চর্চা করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে এই যে 15 বছর বা 17 বছর যারা মানবতা বিরোধী কাজ করেছে সরকারের থেকে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। তার এবং এর জন্য আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হিসাবে তাকেও দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু তার সঙ্গে যারা ছিল, যার দোসররা, তাদেরকেও দায়বদ্ধ হতে হবে আইনগতভাবে। কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ বা তাদের কোনো একটা যে আইডিওলজি ধারণ করে সেইটা বন্ধ বা নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই। তাহলে এখানে গণতান্ত্রিক চর্চাটা আসে না। তো এই জায়গাটাতে এখন যেরকম দেখেন, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, জাতীয় পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করা হয় নাই, নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে পার্থক্যটা হলো যে তার মানে আওয়ামী লীগ এখনো বাংলাদেশে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, বাট ইন দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেসে তাদের অতীত আচরণের কারণে দেশ যেভাবে পরিচালনা করেছে, মানবতা বিরোধী কাজ যেভাবে করেছে, সেই কারণগুলোতে আপাতত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। তাদের যে অপরাধ করেছে কি করে নাই সেটা বিচার বিশ্লেষণ হওয়ার পরে তারপরে হয়তো বা পরবর্তী কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে। সেটা কি আসবে সেটা সময় বলে দিবে। এবং একই ক্ষেত্রে এখন যেরকম জাতীয় রাজনৈতিক দলকে যদি রাজনীতি করতে না দেন, রাজনৈতিক দলকে যদি রাজনীতি করতে না দেন, তাহলে নিষিদ্ধের বাকি থাকলো কি? আপনি যেটা হলো যে এখানে এটা একটা, হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। মানে নিষিদ্ধের বাকি থাকলো মানে এটা হলো যে তারকে এখনো পার্টি হিসেবে বাংলাদেশে রেজিস্টার রাখা হয়েছে। সে ভবিষ্যতে চাইলে রাজনীতি করতে পারবে, কিন্তু আদৌ সে অপরাধ করেছে কিনা, করে থাকলে সেটা বিচার সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে দলের নেতৃত্ব চেঞ্জ আসবে কিনা, তাদের আইডিওলজি চেঞ্জ আসবে কিনা, সেটা তাদের পরের ব্যাপার। কিন্তু আপাতত তারা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। বাট মানে আপনি আছেন, আপনি সাংবাদিক আছেন, কিন্তু আপনি আপাতত কোনো টক শো করতে পারবেন না।
আপনি আপনারা আপাতত কিন্তু কোনো কথা বলতে পারবেন না। আপনি কোনো সাংবাদিকতা করতে পারবেন না, কারণ আপনার অতীতের ইতিহাস বা অতীতে বলে যে সাংবাদিকতার মধ্যে আপনার ইয়েলো জার্নালিজম করেছেন, সেটার এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি সাংবাদিকতা করতে পারবেন না, কিন্তু আপনার সাংবাদিকতা করার যে লাইসেন্সটা সেটা এখনো অক্ষুণ্ণ আছে। তাহলে এই ধরনের সিদ্ধান্ত তো জাতীয় পার্টি সম্পর্ক মানে চাওয়া যেতে পারে, কারণ আওয়ামী লীগের যে দেশটা জাতীয় পার্টির বিচার হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনীতিক কর্মকাণ্ড করতে পারবে না, একই তো হতে পারে, তাহলে তো তারাও নির্বাচন হ্যাঁ। করতে পারবে না। চাওয়া যেতে পারে, সিদ্ধান্তটা এখন দেখেন বিষয়টা কি হচ্ছে জানেন, বিষয়টা হচ্ছে যে সবকিছু না বিএনপির দিকে তীর ছোড়া হচ্ছে। কারণ বিএনপি এখন মানে সবাই ধারণা করে নিচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসেই গেল। হ্যাঁ, তো আসলে এখন জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় বা তার কার্যকলাপ যদি নিষিদ্ধ করা হয়, এটা তো বিএনপির হাতে কিছু করার নাই, এটা সরকারের কাছে, সরকার বুঝুক। কারণ বারবার যখন জিজ্ঞেস করা হয় বিএনপি কে জিজ্ঞেস করা হয়, বিএনপির উপর প্রেশার দেওয়া হয়, বিএনপি তো এখন ক্ষমতায় নাই, বিএনপি তো ক্ষমতায় আসে নাই, আদৌ আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে ইলেকশন না হওয়া আগ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমার মনে হয় বিএনপি বা আমরা কেউই ওই জায়গাটায় উত্তর দিতে পারবো না। একমাত্র বর্তমানে সরকারের যিনি বসে আছেন ওনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন কি করবেন না। তবে একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটা হলো যে রাজনৈতিকভাবে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করেছেন, আপনারা এখন ঐক্য কমিশনের টেবিল থেকে বের হয়ে রাজপথে চলে এসেছেন, এই মুহূর্তে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছেন, তো ওভারঅল রাজনীতিতে এইগুলা বেনিফিশিয়ারি কে হবে? এক নাম্বার। দুই নাম্বার, এগুলা যেভাবে আপনারা চাচ্ছেন, মানে সবাই পিআর পদ্ধতি চাচ্ছে, সেই ক্ষেত্রে আমার সার্বভৌমত্বের অক্ষুণ্ণতাটা থাকবে কিনা, এইসব বিষয়ে কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে। কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমাদের দেশের ডিফেন্স পলিসি, তিনটা মেরুদণ্ড দেশের যেটা থাকে, তিনোটাই অলমোস্ট এটা খুব মানে প্রায় বিন্যাসের দিকে চলে গিয়েছিল, ছিলই না, প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গিয়েছিল। তো আমাদের সেই জায়গাটায় ঐক্যমত থেকে হ্যাঁ আমরা ভিন্ন মত পোষণ করতেই পারি, তবে আমার অনুরোধ থাকবে সবার কাছে, এবং আমি আমার নিজেও বিশ্বাস করি যে একটা দেশ চালাতে গেলে যে রাজনীতির যে আদর্শই থাকুক, এই তিনটা বিষয়ে ঐক্যমতে থাকতে হবে। যারা এই তিন বিষয়ে ঐক্যমতে থাকতে পারবে না